সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই ভিডিওটি আমি তৈরি করছি অষ্টম শ্রেণীর আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাড়ির কাজ এবং তার সমাধান নিয়ে। ভিডিওটিতে আমি তোমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব যথাসাধ্য তোমাদের বোঝানোর জন্য। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের এই ভিডিওটিতে তোমরা এপ্রিল এবং মে মাসের সবগুলো বাড়ির কাজ পেয়ে যাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বাড়ির কাজগুলো আগেও দেওয়া হয়েছিল, তো নতুন করে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে কিছু কারণে আমার ওই ভিডিওগুলো কেটে দিতে হবে। দ্যাটস ওয়াই আমাকে ভিডিওটি যদি আমি তৈরি না করতাম সেক্ষেত্রে তোমরা ভিডিওগুলো বা সলিউশনগুলো আর পেতে না। এই কারণে সবগুলো সলিউশন একত্রিত করে একটি ভিডিও তৈরি করছি। তোমাদের কষ্ট করে আর ডেট দিয়ে দিয়ে বা একটি বইটি খুঁজতে হবে না, সবগুলো একসাথেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের প্রথম যে ক্লাস হয়েছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেটি হচ্ছে 7 এপ্রিল 2020। ঠিক আছে, যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে তোমাদের দেখো, সংস্কৃতির উপাদানগুলোর পরিবর্তনের গতি এক নয়, উক্তিটি বিশ্লেষণ করো। তো এই বাড়ি কাজটি আমার চ্যানেলে 2বার আপলোড করা হয়েছিল। এখন আমরা দেখব প্রথম যে ভিডিওটি আপলোড করা হয়েছিল সেই বাড়ি কাজটি। তো আরেকটা কথা বলে রাখি যে দ্বিতীয়বার আপলোড করার কারণ হচ্ছে কয়েকজন বলেছিল যে ভাইয়া প্রথম বাড়ি কাজটি একটু বড় হয়ে গিয়েছে, আর তাছাড়া আমার কাছেও মনে হয়েছে একটু বড় হয়ে গিয়েছে এবং কিছু কথা মিসিং ছিল। যেহেতু দ্বিতীয় বাড়ি কাজটিতে আমি চেষ্টা করেছি আর আরও কিছু যুক্তিসঙ্গত কথা অ্যাড করে ভিডিও তৈরি করা। ঠিক আছে, তাহলে আমরা প্রথম বাড়ি কাজটাকে দেখে নিই, মানে প্রথম যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেটি। তোমরা চাইলে যে কোনোটা লিখতে পারো, তবে দ্বিতীয়টা বেটার। সংস্কৃতির পরিধি বিশাল ও ব্যাপক, এক কথায় এক বাক্যে এর ব্যাখ্যা দেওয়া প্রায় অসম্ভব। তবে সাধারণভাবে বলা যায় মানুষের জীবনচর্চা ও চর্যার বৈচিত্র্যময় সমন্বিত রূপই হচ্ছে সংস্কৃতি। মানুষের জীবনযাপনের ধরন, ঐতিহ্য, আচার আচরণ, বিশ্বাস অবিশ্বাস, চিন্তা চেতনা, নীতি নৈতিকতা এগুলো সংস্কৃতির প্রধান উপকরণ। একটি জাতির জাতিগত বৈশিষ্ট্যই হচ্ছে সংস্কৃতি। আমরা জানি সংস্কৃতি স্থির বিষয় নয়, পরিবর্তন সংস্কৃতির ধর্ম। পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও সেখানে প্রতিনিয়ত সংযোজন ও বিয়োজন চলে। একসময় সংস্কৃতির পার্থক্য বা পরিবর্তনশীলতার মধ্যে আবার নতুন সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়ন ঘটে। গুণীজনরা বলেন সংস্কৃতি নদীর মতো, নদী যেমন গতিপথ বদলায় সংস্কৃতিও তার গতিপথ বদল করে। আদি ও অকৃত্রিম সংস্কৃতি বলে কিছুই নেই, সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতিরও পরিবর্তন সাধিত হয়। পৃথিবীর সব জাতিগোষ্ঠীর সংস্কৃতি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। সংস্কৃতির মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটে, আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতির রূপ বদল করে। একই সংস্কৃতির পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলে। পরিবর্তন যে ধরনের হোক, সংস্কৃতি কিন্তু স্থির নয়। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্যে থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে, আবার বাইরের উপাদান সংগ্রহ করেও এই সাংস্কৃতিক পরিবর্তন হতে পারে। মানুষের জীবনযাত্রার প্রণালী হচ্ছে সংস্কৃতি। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকেই কিন্তু নির্দেশ করে। আর তাই অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নকে সমার্থক মনে হয়। এই সাংস্কৃতিক পরিবর্তনও উন্নয়নের একটি বৈশিষ্ট্য। বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তিত হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয়। ফলে সাংস্কৃতিক পরিবর্তনের এই অসমতা সমাজে সমস্যা তৈরি করে, যা সমাজে উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সংস্কৃতির পরিবর্তনের এই গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য, আর উন্নয়নের গতি বা ধীর গতির উপর নির্ভর করে সংস্কৃতির বিভিন্ন অংশের পরিবর্তনের মাত্রা হচ্ছে উন্নয়নের বৈশিষ্ট্য। উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেয়, এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়। ফলে সমাজে নানা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক পরিবর্তন হিসাবে গণ্য করা হয়। আর সামাজিক পরিবর্তনের মধ্য দিয়েই সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। অতএব সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতির পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। তো এই বাড়ি কাজটি পরবর্তীতে আবার আপলোড করা হয়েছিল। এই আমার এখন যে ভিডিওটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি কাজটি, অর্থাৎ দ্বিতীয় ভিডিওটি এই বাড়ি কাজের জন্য। আমি বলবো তোমরা এটা বেশি প্রেফার করবে। ঠিক আছে, প্রশ্নটি কি ছিল আমাদের? সংস্কৃতির উপাদানগুলোর পরিবর্তনের গতি এক নয়, উক্তিটি বিশ্লেষণ করো। দেখো, সংস্কৃতির উপাদানগুলোর পরিবর্তনের গতি এক নয়। কারণ সাংস্কৃতিক পরিবর্তন বলতে আমরা বুঝি আমাদের জীবনধারাকে মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়ে তাদের সংস্কৃতি। সংস্কৃতির উপাদানগুলোর পরিবর্তনের গতি এক নয়।
সংস্কৃতির উপাদান দুটি, যথা বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি সংস্কৃতির উপাদানগুলো দেখা যায়, ধরা যায়, অর্থাৎ দৃশ্যমান। বস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে টেলিভিশন, মোবাইল ফোন, অলংকার, আসবাবপত্র ইত্যাদি। আর অবস্তুগত সংস্কৃতি হলো সেই সব সংস্কৃতির উপাদান যেগুলো দেখা যায় না, ধরা যায় না, অর্থাৎ অদৃশ্যমান। অবস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে ভাষা, সংস্কৃতি, চিন্তা চেতনা ইত্যাদি। ঠিক আছে? একটি জিনিস ভালো করে খেয়াল করলে দেখা যাবে, আমরা যত তাড়াতাড়ি টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি গ্রহণ করি তত তাড়াতাড়ি আমরা অন্যের চিন্তা চেতনা গ্রহণ করতে পারি না। যেমন আমরা যদি ফ্রিজ ব্যবহার করি, অর্থাৎ যদি ফ্রিজ ব্যবহার শুরু করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পারবো, কিন্তু ব্যবহার বিধি তাড়াতাড়ি গ্রহণ করতে পারি না, তা ধীরে ধীরে গ্রহণ করি। অর্থাৎ এখানে বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতির পরিবর্তনের গতির পার্থক্য হয়েছে। বস্তুগত সংস্কৃতি শীঘ্রই এবং অবস্তুগত সংস্কৃতি ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। এদের উপাদানগুলোর এরূপ গতির পার্থক্যই হলো উন্নয়নের বৈশিষ্ট্য। যদি টেলিভিশন কিনে ব্যবহার শুরু করে আমরা খুব সহজেই টেলিভিশন কিনতে ব্যবহার করতে পারি, কিন্তু এর উপকারিতা সম্পর্কে আমাদের জানতে সময় লাগে। এখানে টেলিভিশন সংস্কৃতি বস্তুগত উপাদান আর এর উপকারিতা অবস্তুগত উপাদান। ঠিক আছে? এই ছিল আমাদের প্রথম বারিকাজটির বিস্তারিত সমাধান। আশা করি তোমরা বুঝেছো। আমরা তোমাদের দ্বিতীয় বারিকাজটিতে চলে যাই। তোমাদের দ্বিতীয় যে ক্লাসটি হয়েছে সেটি হচ্ছে 13 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। যে বারিকাজটি দেওয়া হয়েছে দেখো, অধ্যায় 3 পড়ানো হয়েছিল তোমাদের। বারিকাজটি হচ্ছে বাঙালির সংস্কৃতি বিকাশে সঙ্গীত শিল্পের গুরুত্ব অপরিসীম, বিশ্লেষণ করা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। আগের প্রশ্নটি গুরুত্বপূর্ণ ছিল। আর তোমাদের যে বাড়ির কাজগুলো হয় বা যে বাড়ির কাজগুলো দেওয়া হয় এবং যে ক্লাসগুলো হয় সবগুলোই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ভালোভাবে ক্লাসগুলো করবে। যারা ক্লাসগুলো দেখতে পাওনি বা ক্লাসগুলো মিস করেছো তারা কিশোর বাতায়নের ওয়েবসাইটে সবগুলো ক্লাস পেয়ে যাবে। আমরা সমাধানে চলে যাই। বাঙালির জীবনে সঙ্গীতের বিকাশ ও গুরুত্ব। বাঙালির জীবনে সঙ্গীত এক বিশেষ স্থান দখল করে আছে। প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে সঙ্গীত অনুরাগী। মানুষ তার প্রকৃতিবশত ভালো লাগা সঙ্গীতগুলোর কথা মালাগান হিসাবে গুনগুনিয়ে গিয়ে থাকে। আবহমান কাল ধরে বাঙালির জীবনে নানা আচার অনুষ্ঠানে সঙ্গীতের আয়োজন হয়ে থাকে, তাই এর বিকাশ সুদূর প্রসারী। এদেশে চর্যাপদের স্তুতি গান, মনসামঙ্গল, অন্নদামঙ্গল ইত্যাদির স্তুতি গানের রাগ ও সঙ্গীত ধর্মীয় আচারের সাথে পালন হয়ে আসছে বহুকাল ধরে। এছাড়া গ্রাম বাংলার বয়াতি ও দোহারের সঙ্গীত সাধনা এক সংস্কৃতির ঐতিহ্য। এদেশে আব্বাস উদ্দিনের গান, জারি, শাড়ি, ভাটিয়ালি, মুর্শিদি, লালন সঙ্গীত ইত্যাদি মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য। বিভিন্ন ছড়া, বচন ইত্যাদিও রয়েছে এই শ্রেণীতে। বাঙালি এগুলো দৈনন্দিন কথাবার্তায় উপমা হিসেবে ব্যবহার করলেও এগুলো সঙ্গীত থেকে এসেছে। কথায় কথায় ছড়া কাটা ইহারই রূপ। বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় রীতি পালনেও দেখা যায় এই সঙ্গীতের আবহ। বাঙালির জীবনে এগুলো এক অমোঘ রস, যা বাঙালির মনে এক অপার প্রশান্তি বিছিয়ে দেয়। আর তাই বলা যায় যে সঙ্গীত সংস্কৃতির বিকাশে এক গুরুত্বপূর্ণ উপাদান, যা বাঙালিয়ানার ধারণ ও বাহক। এই লাইনটি কিন্তু খুবই একটি সুন্দর লাইন। ঠিক আছে? সুতরাং বলা যায় কি, বাঙালির সংস্কৃতি বিকাশে সঙ্গীত শিল্পের গুরুত্ব অপরিসীম। আমরা পরবর্তী বারিকাজটি দেখি। তোমাদের নেক্সট যে ক্লাসটি হয়েছিল বাংলাদেশের বিশ্ব পরিচয়, সেটি হচ্ছে 16 এপ্রিল। দেখো, তোমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছিল, 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতির সাথে সম্পর্কিত স্থানটির বর্ণনা দাও। 1857 সালের সিপাহী বিদ্রোহের একমাত্র স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে বাহাদুর শাহ পার্ক। ঠিক আছে? দেখো, আমরা বাহাদুর শাহ পার্ক সম্পর্কে কিছু বর্ণনা দিই। বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকা এলাকার সদরঘাটের নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যেখানে বর্তমানে একটি পার্ক স্থাপন করা হয়েছে। এটি 1857 সালের সিপাহী বিদ্রোহ ও বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। পার্কটি দেখতে ডিম্বাকৃতি এবং পার্কটির চারপাশে লোহার রেলিং দিয়ে ঘেরা। এর পূর্ব এবং পশ্চিম পাশে দুটো প্রধান গেট রয়েছে। পার্কটির ভেতরে রেলিংয়ের পাশ দিয়ে চলাচলের জন্য পাকা রাস্তা রয়েছে। পার্কটি ঢাকার অন্যতম প্রধান নৌবন্দর সদরঘাট এলাকায় ঢুকতেই লক্ষ্মীবাজারের ঠিক মাথায় অবস্থিত। পার্কটিকে ঘিরে 7টি রাস্তা রয়েছে। এর চারপাশে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বেশ কিছু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থাকার কারণে এটি পুরনো ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত।
পার্কের উত্তর পাশে রয়েছে সেন্ট থমাস চার্চ এবং উত্তর পাশেই অবস্থিত ঢাকার প্রথম পানি সরবরাহ করার জন্য তৈরি ট্যাঙ্ক। উত্তর পূর্ব কোণে আছে ঢাকার অন্যতম কলেজ কবি নজরুল সরকারি কলেজ এবং ইসলামিয়া হাই স্কুল। পূর্ব পাশে রয়েছে ঢাকার অন্যতম প্রাচীন বিদ্যালয় সরকারি মুসলিম স্কুল। দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পার্কের ঠিক উত্তর পশ্চিম পাশেই রয়েছে ঢাকার জর্জ কোর্ট। এছাড়া বাংলা বাজার, ইসলামপুর, শাঁখারী বাজারের মতো ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা থেকে বর্তমান ঢাকার নতুন এলাকায় আসতে এই পার্ক এলাকার রাস্তাটি প্রধান সড়ক। পরবর্তী যে ক্লাসটি হয়েছে তোমাদের সেটি হচ্ছে 20 এপ্রিল। যে বারিকাজটি দেওয়া হয়েছে দেখো, জাদুঘর কিভাবে আমাদের সংস্কৃতি রক্ষায় ভূমিকা রাখে। ঠিক আছে, দেখো, সংস্কৃতি হচ্ছে একটি জাতির সমষ্টিগত আচার আচরণ, অনুষ্ঠান, রীতিনীতি, পালন, বিশ্বাস, বসবাস, ব্যবহার্য বস্তু, পোশাক, শিল্প, পেশা ইত্যাদির ধারণ ও বাহনের রূপ, বা ধারক ও বাহকও বলতে পারো। একটি জাতি কত উন্নত তা তার সুন্দর সংস্কৃতি দ্বারাই বোঝা যায়। সংস্কৃতির একটি বিশেষ উপাদান হচ্ছে ইতিহাস। এটি জাতির পূর্বপুরুষের সকল সংস্কৃতির ধারণ ও বাহন করে। আমরা এগুলো থেকে যে সকল বিষয় জানতে পারি ও ধারণ করতে পারি, এর ফলেই আমাদের বংশমর্যাদা, গৌরব, প্রথা ইত্যাদি ফুটে ওঠে। আর এই ইতিহাসকে বেশিরভাগ ক্ষেত্রে ধারণ করে জাদুঘর। জাদুঘরে রক্ষিত থাকে পূর্বপুরুষের স্থাপনা, শৈল্পিক নির্দেশনাবলী, সেখানে লিখিত ইতিহাসও রক্ষিত থাকে। তাই আমাদের বর্তমান সংস্কৃতি কিভাবে উৎপত্তি হয়েছে, কিভাবে কতটুকু বিস্তৃত ছিল, কত উন্নত ছিল, কি ছিল সেসব প্রথার আদিরূপ, তা আমরা জাদুঘরের মাধ্যমেই জানতে পারি। আর জাদুঘর থেকে পাওয়া এই ঐতিহাসিক সংস্কৃতি আমাদের শিক্ষা দেয় আমরা কি ধারণ করব, কিভাবে আমাদের দেশটি কালচার গড়ে উঠলে তা ভালো হবে, ভবিষ্যতে আমাদের আদর্শ কি হওয়া উচিত, সে শিক্ষা দেয় জাদুঘর। ফলে আমাদের সার্বিক বর্তমান ভবিষ্যতের সাংস্কৃতিক উপাদান ঐতিহ্য নিরূপণে সাহায্য করে থাকে জাদুঘর। যেমন প্রাচীনকালে আমাদের সভ্যতা কেমন ছিল, কিভাবে তারা উন্নতি করেছিল, শাসন, বিচার, সামাজিক, রাজনৈতিক, দর্শন, চিন্তাভাবনা প্রভৃতি প্রত্নতাত্ত্বিক ইতিহাস থেকে পাই, যা আমরা সেসব সংস্কৃতি ধারণা বাহনে সাহায্য করে। মুক্তিযুদ্ধের ইতিহাস জাদুঘরেই রক্ষিত, যা থেকে আমার অধিকার, রাজনৈতিক চেতনা, সংগ্রাম, আদর্শ, রাষ্ট্রীয় কর্তব্য ইত্যাদি আদায়ের জন্য শিক্ষা দেয়, যা ধারণই আমাদের সংস্কৃতি। তাই বলা যায় যে জাদুঘর আমাদের সংস্কৃতি রক্ষা, বংশ পরম্পরায় বাহনে সাহায্য করে। এটিই সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সংস্কৃতিতে জাদুঘরের অবদান তাই অনস্বীকার্য। ঠিক আছে, তার পরবর্তী তোমাদের যে ক্লাসটি হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেটি হচ্ছে 22 এপ্রিল। ঠিক আছে, 22 এপ্রিলে তোমাদের যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে, আমরা প্রশ্নটি দেখি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা আসার মতো। সামাজিকীকরণে কোন মাধ্যমটি বেশি ভূমিকা রেখেছে বলে তুমি মনে করো, বিশ্লেষণ করো। এখানে বলে রাখি, তোমাদের পাঠ্য বইয়ে সামাজিকীকরণের অনেকগুলো মাধ্যম রয়েছে, তো তোর মধ্যে আমি একটি নিয়ে আলোচনা করেছি। আমার কাছে মনে হয়েছে এটি আমার কাছে, বা জাস্ট একটি এক্সাম্পল হিসেবে ধরে নাও, মনে হয়েছে এটি বেশি ভূমিকা রাখতে পারে, তাই আমি এটি লিখেছি। দেখো, সামাজিকীকরণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয় যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসাবে গড়ে ওঠে। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে সামাজিকীকরণ প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি পুরোপুরি সামাজিক মানুষে পরিণত হয়। সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মানব শিশু ক্রমেই ব্যক্তিপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয়। অর্থাৎ যে সামাজিক প্রক্রিয়াতে মানুষের সামাজিক প্রগতির উন্মেষ বিকাশ হয় তাকেই সামাজিকীকরণ বলে। সামাজিকীকরণের মাধ্যমে হিসাবে পরিবারের ভূমিকা। সামাজিকীকরণের কতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে পরিবারের ভূমিকাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে শিশুর ব্যক্তিত্ব বিকাশের পথে বংশগতির মূল উপাদান যোগায়, সংস্কৃতি নকশা তৈরি করে এবং পরিবারে পিতামাতা কারিগর হিসাবে কাজ করেন। কারণ শিশুর সব দৈহিক, মানসিক, বস্তুগত ও অবস্তুগত যাবতীয় প্রয়োজন মেটায় হচ্ছে তার পরিবার। পরিবারেই শিশু তার চিন্তা, আবেগ ও কর্মের অভ্যাস গঠন করে। মূলত শিশুর চরিত্রের ভিত্তিপ্রস্তর রচিত হয় তার পরিবারেই। কিভাবে কথা বলতে হয়, নিজের আবেগ কিভাবে প্রকাশ করা হয়, তা শিশু পরিবার থেকে শিক্ষা লাভ করে। অর্থাৎ ভবিষ্যৎ জীবনের জীবন যুদ্ধে যেন মুখোমুখি হতে পারে, তার জন্য আগে থেকেই পরিবার তাকে শিক্ষা দেয়। পরিবার শিশুর অপ্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার পাশাপাশি
প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের ব্যবস্থা করে থাকে। শিশুর চলাফেরা, কথাবার্তা, ভাষা শিক্ষা দেওয়া, আচার আচরণ শিক্ষা দেওয়া, ধর্মীয় ও নৈতিক শিক্ষা দান করার দায়িত্ব একমাত্র তার পরিবারের। সমাজের একজন যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিপূর্ণ সদস্য হিসাবে গড়ে উঠে তোলার জন্য পরিবারের অবদান সবচেয়ে বেশি। সুতরাং শিশুর ব্যক্তিত্ব নির্ভর করে তিনটি সম্পর্কের উপর, যথা এক, পিতামাতার মধ্যে সম্পর্ক; দুই, পিতামাতা ও শিশুর মধ্যে সম্পর্ক; তিন, পরিবারের শিশুদের মধ্যে সম্পর্কের উপর। পিতামাতার মধ্যে সুসম্পর্ক মধুর হলেই সেই পরিবারের শিশুরা সুন্দর পারিবারিক পরিবেশে নিজেদের ব্যক্তিত্ব গঠন করতে সক্ষম হয়। অন্যদিকে পিতামাতার মধ্যে ঝগড়া বিবাদ, বিবাহ বিচ্ছেদ, মারামারি বা পারিবারিক অশান্তি বিরাজ করলে সে পরিবারের শিশুদের মধ্যে মানসিক দৈহিক সমস্যা দেখা দেবে এবং তারা নানা ধরনের অপরাধে লিপ্ত হয়। পিতামাতা ও শিশুদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করলে পরবর্তী সময় ওই শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং সমাজে সহজ জীবনযাপন করতে পারবে। পরিবারে শিশুদের মধ্যে কেমন সম্পর্ক বিরাজ করবে তার উপর ভিত্তি করে সেই পরিবারের শিশুদের ব্যক্তিত্ব গঠিত হবে। সুতরাং শিশুর সামাজিকীকরণের সংস্থা হিসাবে পরিবারের পক্ষে যা করা সম্ভব অন্য কোনো সংস্থার পক্ষে তা কিন্তু অচিন্তনীয়। আর তাই আমার ক্ষেত্রে সামাজিকীকরণে আমার পরিবার সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তাই মনে হয়। জিনিসটা সিম্পলি আমি তোমাদের বলি, দেখো আগে বলি, এটা তো বড় করে লেখার কারণ হচ্ছে আমি বারবার বলি তোমাদের যে বাড়ির কাজগুলো আমি দিয়ে থাকি বা যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি বাড়ির কাজের সমাধান নিয়ে, তোমরা হুবহু সেখান থেকে কপি করবে না, তোমরা এটা পড়বে, নিজেদের বই পড়বে, ক্লাসগুলো করবে, দেন তোমরা নিজেদের মতো করে গুছিয়ে লিখবে। জাস্ট স্যাম্পল হিসেবে এটা দেওয়া হয় তোমাদের, যাতে কিছু তোমরা সাহায্য পেতে পারো এখান থেকে, ঠিক আছে? যেহেতু এখন স্কুল কলেজ সব কিছু বন্ধ, তোমরা চাইলেই শিক্ষকদের সাথে কোঅপারেট করতে পারছো না, দ্যাটস ওয়াই আমার ভিডিওগুলো দেওয়া, যাতে এখান থেকে তোমরা কিছুটা হলেও হেল্পফুল হতে পারো। তো এই বাড়ির কাজটি বা আমার প্রত্যেকটি বাড়ির কাজ প্রতিটি বিষয়েরই একটু বড় করে দেওয়ার চেষ্টা করি, যেন তোমরা সেখান থেকে পড়ে নিজেদের মতো করে গুছিয়ে লিখতে পারো। আর এত বড় তো কেউ লিখবেও না, আর এত বড়টা আসলে আমাদের মনেও থাকে না সবার ক্ষেত্রে, তাই আমি বিস্তারিতভাবে দিয়েছি। পড়ো এটি বাড়ির কাজটি, এখান থেকে পড়ে সুন্দরভাবে নিজের মতো গুছিয়ে লিখবে, ঠিক আছে? আর পরিবারের ক্ষেত্রে যেটা বললাম আমার কাছে কেন মনে হয়েছে, দেখো আমরা যখন ছোট থেকে বড় হই আমরা কিন্তু প্রথম কথাটা শিখি আমাদের পরিবার থেকে। তো আমাদের আচার আচরণ বা আমরা কিভাবে বড় হব, কি করা উচিত কি করা উচিত না, কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক আছে, আমরা কি করব, এই সব কিছু কিন্তু আমরা পরিবার থেকে শিক্ষা পাই। এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা। আবার আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু আমরা পরিবার থেকেই পেয়ে থাকি বা পরিবারই সেটা ব্যবস্থা করে। আমাদের স্কুল কলেজে ভর্তি করে দেয় আমাদের বাবা মা, যা অর্থাৎ আমরা যদি পরিবার কিন্তু আমাদের সামাজিকীকরণে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আমার কাছে মনে হয়। এই কারণে আমি অ্যান্সারটা দিয়েছি, তোমরা চাইলে অনেক কিছুই আছে সেখান থেকে অ্যান্সার করতে পারো, তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? আর পরে বাড়ি কেসটি দেখি, তোমাদের নেক্সট যে ক্লাসটি হয়েছে সেটি হয়েছে 27 এপ্রিল। যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে, দেখো, টেলিভিশন তোমার জীবনে কি পরিবর্তন এনেছে ব্যাখ্যা করো। টেলিভিশন তোমার জীবনে কি পরিবর্তন এনেছে, এটা হচ্ছে তোমার নেতিবাচকও থাকে ইতিবাচকও থাকে, তো আমি চেষ্টা করেছি ইতিবাচকটি লেখার। টেলিভিশন, টেলি অর্থ দূর আর ভিশন অর্থ হচ্ছে দর্শন, অর্থাৎ টেলিভিশন হচ্ছে দূরদর্শন। এই টেলিভিশনের সাহায্যে আমরা ঘরে বসে দূরের কোনো খবর অনুষ্ঠান লাইভ দেখতে পারি। এছাড়া নানা অনুষ্ঠান প্রচার করে সকলকে ঘরে বসে একসাথে তা উপভোগ করা যায়। টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড, ঠিক আছে? টেলিভিশন মানুষের জীবনে যে পরিবর্তন আনতে পারে। টেলিভিশন একটি যন্ত্র যা দিয়ে আমরা দূরের কোনো ঘটনা বা অনুষ্ঠান দেখতে ও শুনতে পারি। তাই আমাদের জীবনে টেলিভিশনের গুরুত্ব অনেক। যেহেতু টেলিভিশনের মাধ্যমে আমরা লাইভ খবর জানতে পারি ও দেখতে পারি, তাই এটি আমাদেরকে আরও আধুনিক ও সচেতন করে গড়ে তুলতে পারে। এখন টেলিভিশনের বদৌলতে বিভিন্ন দাবির জন্য সোচ্চার জনতা বা কোনো একজনের খবর দেখে আমরাও তাতে সম্মতি দিয়ে সমর্থন জানাই, আমরাও দাবির জন্য সচেতন হই। যেহেতু টেলিভিশনের মাধ্যমে অনুষ্ঠান, বিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি প্রচার করা হয়, তাই এগুলোর মাধ্যমে আমরা আমাদের সার্বিক সাংস্কৃতিক বিষয় সম্পর্কেও জানতে পারি। ফলে অধিক সংস্কৃতি মনা করে তোলে আমাদের জীবন। টেলিভিশন হচ্ছে পাবলিক শিক্ষক, এটির মাধ্যমে জনসচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে কোনো বিষয়ে অপ্রস্তুত বসে না থেকে সার্বিক ব্যবস্থাপনা গড়ে তুলতে যথেষ্ট হই, তাই এটি আমাদের আরও দায়িত্বশীল হতে শিখিয়েছে। এছাড়া টেলিভিশন একজন মানুষের ব্যক্তি জীবনে নানা প্রভাব ফেলে। ব্যক্তি টেলিভিশন থেকে উন্নত মানুষ বা জাতির লাইফস্টাইল দেখে নিজেকে সেরূপ গড়ে তোলার প্রয়াস পায়, ফলে বদলে যায় তার জীবনের সব কিছু বা আদি অংশ। তাই পরিশেষে বলা যায় যে টেলিভিশন আমাদের আদি অজ্ঞতার আধার থেকে বর্তমানের আধুনিক শিক্ষা জীবনধারা শিখিয়ে আমাদের উন্নত সভ্য করে তুলেছে, আমাদের আরও দায়িত্ববান করে তুলেছে, পেশা জীবনে সঠিক তথ্যের সন্ধান দিয়ে আমাদের সঠিক পরিকল্পনা করতে শিখিয়েছে সামাজিক জীবনধারা নানা কৌশল, বন্ধন ও ভালোবাসা স্বরূপ, ঠিক আছে?
তো আমরা পরবর্তী বাড়ি কাজটি দেখি। তোমাদের নেক্সট যে ক্লাসটি হয়েছে সেটি হচ্ছে 29 এপ্রিল 2020। আমার ঘরে আমার স্কুলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে দেখো, 3টি প্রশ্ন দেওয়া হয়েছিল তোমাদের। 3টি প্রশ্নই অত্যন্ত ইম্পর্ট্যান্ট, 3টি প্রশ্নই পরীক্ষা আসার মতো। দেখো, প্রথমটি হচ্ছে মোট দেশজ উৎপাদন জিডিপি এবং মোট জাতীয় উৎপাদন জিএনপি এর মধ্যে পার্থক্য কি। 2 নম্বরটি হচ্ছে মাথাপিছু আয় কীভাবে পরিমাপ করা হয়। আর 3 নম্বরটি হচ্ছে বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান দুটি খাত কি এবং এই দুটি খাতের আয় কীভাবে বৃদ্ধি করা সম্ভব ব্যাখ্যা করো। ঠিক আছে, চলো আমরা একটি একটি করে সবগুলো বাড়ি কাজ দেখে নিই। আমাদের প্রথম বাড়ি কাজটি ছিল যে মোট দেশজ উৎপাদন জিডিপি এবং মোট জাতীয় উৎপাদন জিএনপি এর মধ্যে পার্থক্য কি। মোট দেশজ উৎপাদন জিডিপি এবং মোট জাতীয় উৎপাদন জিএনপির মধ্যে পার্থক্য বিদ্যমান, মানে অনেকগুলো পার্থক্য রয়েছে। দেখো, মোট দেশজ উৎপাদন জিডিপি হলো একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার আর্থিক মূল্য। অন্যদিকে মোট জাতীয় উৎপাদন জিএনপি হলো একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছর, যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্য। অর্থাৎ একটি দেশের নাগরিক নিজ দেশ সহ বিশ্বের যেখানে চাকরি বা ব্যবসা করুক না কেন, যখন তাদের অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা মোট জাতীয় উৎপাদন হিসেবে বিবেচিত হবে। জিডিপি হিসাব করা হয় মূলত একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তি বা সামর্থ্য বোঝার জন্য, আর জিএনপি হিসাব করা হয় নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য। আরেকটি পার্থক্য দেখো, জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য, অন্যদিকে জিএনপি হচ্ছে নাগরিকদের দেশে ও বিদেশে অর্জিত আর্থিক মূল্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের 2 নম্বর প্রশ্নটি ছিল মাথাপিছু আয় কীভাবে পরিমাপ করা হয়। ঠিক আছে, একটি দেশের কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। অর্থাৎ আমরা কি লিখতে পারি, মাথাপিছু আয় সমান কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় ভাগ ওই বছরের মধ্যে মোট জনসংখ্যা। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটি দেখো, বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান দুটি খাত কি এবং এই দুটি খাতের আয় কীভাবে বৃদ্ধি করা সম্ভব ব্যাখ্যা করো। বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান দুটি খাত হচ্ছে 1 নম্বর কৃষি ও বনজ খাত এবং 2 শিল্প খাত। নিম্নোক্ত উপায়গুলো অবলম্বন করলে এই দুটি খাতের আয় বৃদ্ধি করা সম্ভব। দেখো, 1 হচ্ছে কৃষি ও বনজ খাত, খাদ্যশস্য, শাকসবজি ও বনজ সম্পদ এই খাতের অন্তর্ভুক্ত। 2012-13 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 13.09% এবং প্রবৃদ্ধির হার ছিল 1.47%। 2016-17 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 11.12% এবং প্রবৃদ্ধির হার ছিল 1.96%। কৃষি ও বনজ খাতের প্রবৃদ্ধির হার উন্নত করতে হলে এই খাতের উৎপাদন বাড়াতে হবে। এই জন্য উচ্চ ফলনশীল বীজ, সার এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। এই জন্য সরকারি ও বেসরকারিভাবে উন্নত কৃষি উপকরণ সরবরাহের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে বৃক্ষরোপণ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। আর এইভাবেই কৃষি ও বনজ খাতের আয় বৃদ্ধি করা সম্ভব। দেখো, 2 নম্বরটা হচ্ছে শিল্প খাত। তোমাদের মধ্যে এর আগে ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছিলে যে শিল্প খাত তোমাদের কাছে মনে হয়েছে প্রধান দুটি খাতের মধ্যে না। তো সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে শিল্প খাত প্রধান দুটি খাতের মধ্যে পড়ে না, তো যেটি মনে হয় সেটি অ্যান্সার করবে। তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। তো আমার কাছে মনে হয়েছে শিল্প খাত তোমাদের প্রধান দুটি খাতের মধ্যে একটি, সেহেতু আমি এটি অ্যান্সার করেছি। 2012-13 অর্থ বছরে জাতীয় উৎপাদনের শিল্প খাতের অবদান ছিল 19% এবং প্রবৃদ্ধির হার ছিল 10.31%। পোশাক শিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, খনিজ সম্পদ ও নির্মাণ শিল্প প্রভৃতিকে এই খাতের অন্তর্ভুক্ত করায় জাতীয় অর্থনীতিতে এই খাতের অবদান অনেক বেড়ে যায়। 2016-2017 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 21.74% এবং প্রবৃদ্ধির হার ছিল 10.97%। শিল্প খাতের প্রবৃদ্ধির আয় বৃদ্ধি করতে হলে প্রয়োজন প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তির সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করা, আর এর জন্য প্রয়োজন জনসাধারণকে কারিগরি শিক্ষা দেওয়া ও শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি করা এবং তাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এর ফলে দক্ষ প্রশিক্ষিত মানুষ দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, আর এভাবেই শিল্প খাতের আয় বৃদ্ধি করা সম্ভব। দেখো, আমরা সর্বশেষ বাড়ি কাজটি দেখে নিই। এটি হচ্ছে তোমাদের আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সর্বশেষ বাড়ির কাজ 7 মে। অর্থাৎ তোমাদের এই ভিডিওটিতে আমি দেখাচ্ছি তোমাদের প্রথম থেকে শুরু করে ঈদের যে বন্ধ দেওয়া হয়েছিল 20 মেতে, তার আগ পর্যন্ত যতগুলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস হয়েছে সেই ক্লাসগুলোর বাড়ির কাজ এবং তার সমাধান নিয়ে আলোচনা করছি ভিডিওটিতে। তো আমরা চলে এসেছি একবারে সর্বশেষ বাড়ির কাজটিতে, সেটি হচ্ছে 7 মে।
তোমাদের যে বাড়ি কাজটি দেওয়া হয়েছিল, দেখো 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, 4টি প্রশ্ন খুবই খুবই ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্নটি ছিল অদক্ষ মানুষকে কিভাবে মানব সম্পদে রূপান্তর করা যায়। 2 নম্বরটি ছিল দারিদ্র্যের দুষ্ট চক্র কিভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করে। 3 নম্বরটি ছিল মানব উন্নয়ন সূচকের মাপকাঠিতে বাংলাদেশের অবস্থান নির্ণয় করো। 4 নম্বরটি ছিল বাংলাদেশ সরকার গ্রামীণ অর্থনীতিতে গতি আনয়নে সরকারের গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে কী কী কার্যক্রম রয়েছে। চলো আমরা সবগুলোর উত্তর দেখে নিই। প্রথম প্রশ্নটা আমাদের ছিল কি, অদক্ষ মানুষকে কিভাবে মানব সম্পদে রূপান্তর করা যায়। দেখো, একটি দেশের অদক্ষ জনগোষ্ঠীকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা ও খাদ্যের সংস্থানের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব হবে। পাশাপাশি শিক্ষার মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি করতে হবে এবং দক্ষতা অনুযায়ী কাজ করার জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থাও করতে হবে। আর এভাবেই অদক্ষ মানুষকে মানব সম্পদে রূপান্তর করা যায়। আমাদের 2 নম্বর প্রশ্নটি, এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো, দারিদ্র্যের দুষ্টচক্র কিভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দারিদ্র্যের যে চক্রাকার আবর্তের কারণে দরিদ্র লোক দরিদ্রই থেকে যায়, তাকেই দারিদ্র্যের দুষ্টচক্র বলে। দরিদ্র লোকের পর্যাপ্ত খাদ্য থাকে না বলে তারা দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়, ফলে এরা কাজ পায় না বা করতে পারে না বা কম সঞ্চয় করে। আর এই কারণে বিনিয়োগ কম হয় বা মূলধন কম থাকে, ফলে এরা দরিদ্রই থেকে যায়। আর এভাবে দারিদ্র্যের দুষ্টচক্রে আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। দেখো, আমাদের 3 নম্বর প্রশ্নটি কি ছিল, যে মানব উন্নয়ন সূচক মাপকাঠিতে বাংলাদেশের অবস্থান নির্ণয় করো। তো তোমরা কয়েকজন জিজ্ঞেস করেছিলে এর আগে যে ভাইয়া এখানে তো বাংলাদেশের অবস্থান নির্ণয় করতে বলেছে, তো অঙ্ক করতে হবে কিনা। না, এটা অঙ্ক না, এটা জাস্ট তোমাদের প্রশ্নটা এরকম। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থা দেখো, বর্তমানে মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সরকার সুষম অর্থনৈতিক উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে আর্থসামাজিক খাতে বাজেটের 20% বেশি ব্যয় করছে। 2018 সালের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 136তম, যা 2014 সালে ছিল 142তম। সরকার শিক্ষার সকল স্তরে সমান সুযোগ সৃষ্টি ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে দক্ষ ও যোগ্য মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 60% মহিলা শিক্ষক নিয়োগের বিধি প্রবর্তনের ফলে মহিলা শিক্ষকের হার 1991 সালের 21% থেকে বর্তমানে 64.9%-এ উন্নীত হয়েছে। এছাড়া সরকার স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতকে অগ্রাধিকার দেওয়ায় প্রজনন হার ও মৃত্যু হার কমেছে। গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। নবজাত শিশু ও মাতৃ মৃত্যু হার উল্লেখযোগ্য হারে কমেছে। অপুষ্টির হার হ্রাস পেয়েছে। বাংলাদেশ 2016 সালে পরিচালিত সর্বশেষ খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী 2010 সাল থেকে 2016 সালের মধ্যে আয়ভিত্তিক দারিদ্র্যের হার 31.5% থেকে 24.3% নেমে এসেছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু দারিদ্র্যের হার কমেছে। অপরদিকে 2005 সাল থেকে 2010 সালের মধ্যে আয়ভিত্তিক দারিদ্র্যের হার 40.0% থেকে 31.5% নেমে আসে, অর্থাৎ এর আগেও কিন্তু কমেছে। দেখো, আমাদের সর্বশেষ প্রশ্নটি কি ছিল, বাংলাদেশ সরকার গ্রামীণ অর্থনীতিতে গতি আনয়নে সরকারি গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে কী কী কার্যক্রম রয়েছে। বাংলাদেশ সরকার গ্রামীণ অর্থনীতিতে গতি আনয়নে সরকারি গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো হচ্ছে, গ্রামীণ অর্থনীতিতে গতি আনয়নের লক্ষ্যে হতদরিদ্র, বিশেষ করে বয়স্ক, দুস্থ নারী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিমসহ আরও অনেককে নগদ ভাতা ও বিনামূল্যে খাদ্য প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে। এর পাশাপাশি একটি বাড়ি, একটি খামার, আশ্রয়ন, গৃহায়ন ইত্যাদি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। উপরোক্ত নানাবিধ কর্মসূচি সফলভাবে এগিয়ে নেওয়ায় বাংলাদেশ ইতিমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি পেয়েছে এবং নিম্ন আয়ের দেশ থেকে ধীরে ধীরে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়নশীল কয়েকটি দেশের সাথে মানব উন্নয়ন সূচকের নিরিখে বাংলাদেশের তুলনা করলেই আমরা এই অর্জনের যথার্থতা অনুধাবন করতে পারব। তো এই ছিল আমার কাছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সবগুলো বাড়ি কাজ এবং তার সমাধান। আমি চেষ্টা করেছি কিছুটা বিস্তারিতভাবে বাড়ি কাজগুলো তুলে ধরার জন্য, যাতে তোমরা এখান থেকে নিজেদের মতো গুছিয়ে লিখতে পারো। আর এই ভিডিওটিতে ছিল তোমাদের এপ্রিল মাস এবং মে মাসের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সকল বাড়ি কাজের সমাধান। এখন জুন মাস চলছে, জুন মাস শেষ হলে অনুরূপ একটি ভিডিও তোমরা পেয়ে যাবে। অনুরূপভাবে তোমাদের সবগুলো বিষয়েরই বাড়ি কাজের সমাধান একসাথে করে দেওয়া হয়েছে, তোমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা ভিডিওটি দেখলে প্রত্যেককে ধন্যবাদ জানাই।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।